নমস্কার, আমি সৌমি নন্দী। আজকে ভাবলাম যে অনেক তো গল্প হয়েছে, একটু গঠনমূলক কিছু নিয়ে আলোচনা করি যেটা সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই আইডিয়াটা এসেছে আমার কালকে রাত্রে 2:30টার সময়। এরকমই হয় আমি যখন ঘুমাতে যাওয়ার জন্য শুই, তখন আমার মাথায় যত সব ক্রিয়েটিভ আইডিয়াগুলো আসে, কিন্তু তখন ভিডিও বানানোর মতন শরীরে এনার্জি বলো বা সিচুয়েশন বলো সেটা থাকে না। সেই জন্য আমি শুয়ে শুয়ে পুরো একটা পডকাস্ট করে ফেললাম এই বিষয়টাই। জানি না আজকে আমার কতটা সেটা মনে আছে। আজকে আমার সবটা মনে নেই, কাল রাত্রে যেগুলো ভেবেছি সেগুলো আমার মনে নেই। হঠাৎ করে শুয়ে ওঠে মাথায় এলো, এরকম প্রায় দিনই হয়। তারপর সকালে উঠে আসি, বিষয়টা নিয়ে ওই এনার্জিটা থাকে না যেটা রাত্রেবেলায় পডকাস্ট করার মতো একটা এনার্জি চলে আসে। তো বিষয়টা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। অনেকেই হয়তো এই টার্মটার সাথে খুব পরিচিত, আজকাল এটা খুবই শোনা যায়। এটা সাহিত্যের সঙ্গেও জড়িত। তো আমরা একটু জেনে নেব what is constructive criticism. Constructive criticism is helpful feedback that points out someone's mistakes or weaknesses while also suggesting ways to improve. Its purpose is help to person grow, not to insult or discourage them. এটাকে যদি আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বুঝতে চাই, তাহলে ধরো একজন প্রফেসর তার স্টুডেন্টের কোনো প্রেজেন্টেশন দেখে তাকে ফিডব্যাক দিচ্ছেন। সেখানে তিনি বলছেন, your presentation was well organized, but speaking a little more slowly and making eye contact would make it even more effective. এখানে কিন্তু কোথাও সেই স্টুডেন্টকে নিরুৎসাহিত করার ব্যাপার নেই বা তার মনোবলটাকে ভেঙে দেওয়ার ব্যাপার নেই। এখানে শুধুমাত্র তাকে তার যেই ভুলগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া খুব পোলাইটলি, যাতে তার মনোবল না ভাঙে, কিন্তু সেগুলো সে শুধরে নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে পারে। আচ্ছা, আমরা যখন কোনো টিচারের কাছে যাই, আমরা কেন যাই? আমরা যদি সব জানতাম তাহলে তো আমরা যেতাম না। আমরা শিখতেই যাই, আমরা ভুল করি বলেই যাই। তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম খুবই ভালো একটা জিনিস। এটা করাও দরকার এবং যাকে করছে তার নেওয়ারও দরকার বলে আমি মনে করি। একান্ত এটা আমার ব্যক্তিগত মতামত, ভিন্ন মতামত থাকতেই পারে। এবার যেটা এর বিপরীতে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটাকে আমরা সোজা ভাষায় ইনসাল্ট বলে থাকি। এই পরিপ্রেক্ষিতেই যদি এটা ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমের উদাহরণ দিই, তাহলে সেই প্রফেসর স্টুডেন্টকে ধরো বলছেন, ইয়োর প্রেজেন্টেশন ওয়াজ টেরিবল। কোথায় ভুল, কিভাবে সে ইমপ্রুভ করবে সে সমস্ত কোনো বিষয় নেই, পুরো জিনিসটাই বাজে করেছে। তার যে পরিশ্রম করার ইচ্ছে সেটার কোনো মূল্য দেওয়া হচ্ছে না। এই হলো ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা হওয়া উচিত নয় আমার মতে। এবার কথা হচ্ছে যে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এলো কোথার থেকে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এককভাবে কোনো ধারা থেকে আসেনি। মনে করা হয় মনোবিজ্ঞানের শাখা থেকে বা ম্যানেজমেন্ট থেকে, সাহিত্যের একটা অংশ থেকে এটার জন্ম। দেখুন, আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট বা সাহিত্য নিয়ে চর্চা করি, তারা লিটারারি ক্রিটিসিজম কিন্তু করেই থাকি। ধরুন, যখন কোনো একটা উপন্যাস পড়ে আমাকে বলা হয় যে তোমার এটা পড়ে কী মতামত সেটা লেখো, সেখানে আমার কিছু ত্রুটি চোখে ধরা পড়ে। মনে হয় যে এখানে বাক্য গঠনটা এরকম হতে পারতো, বা অন্যয় যেটা সিনট্যাক্স সেটা এরকম হতে পারতো, বা কোথাও গিয়ে কাহিনীটা যেটা হতে চেয়েছিল সেটা হতে পারেনি। কিন্তু আমি এভাবে লিখে দিতে পারি না বা লিখে দিই না যে গোটা উপন্যাসটা একদম বাজে, ফালতু। আমরা সেটাকে গঠনমূলকভাবে আলোচনা করি। মেঘনাদ বধ কাব্য সবাই জানো। সেই মেঘনাদ বধ কাব্যে কারো রাবণকে ভালো লাগে, কারো রামকে ভালো লাগে, কারো ইন্দ্রজিৎকে ভালো লাগে, কারো লক্ষণকে ভালো লাগে। তো সেটা সম্পর্কে যুক্তি দিয়ে আমরা কিন্তু লিখি যে এখানটা এভাবে। এই যে বলার টোনের উপর ডিপেন্ড করছে এবং আমার যে উদ্দেশ্য সেটা কি, এটার উপর ডিপেন্ড করছে কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এবার এই ক্রিটিসিজম কারা করতে পারে? ক্রিটিসিজম সবাই করতে পারে আমার মতে, অ্যাটলিস্ট। এই যে ধরো, যারা ফিল্ম ক্রিটিক হয়, তারা কি ফিল্ম বানায়? বানায় না। যারা ফিল্ম ক্রিটিক হয় তারা আমার তোমার মতো সাধারণ মানুষ, যারা অনেক ফিল্ম দেখেছে, সেটা নিয়ে
ইন্টারেস্ট পোষণ করে, সেটা নিয়ে পড়াশোনা করেছে, বা পড়াশোনা না করেও তার যে একটা নিজস্ব মতামত সেটা সে রাখে। দেখবে ফিল্ম নিয়ে যারা ক্রিটিসিজম করে, সেটা যারা ফিল্ম বানায় তাদের থেকে বেশি আমার তোমার মতো সাধারণ মানুষ, মানে দর্শক বা শ্রোতাকে বোকা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আর ডিরেক্টর যারা, তারা কিন্তু নৃত্যশিল্পী না, তারা অভিনেতা না, কিন্তু তারা সব থেকে বেশি ভালো বোঝেন যে অভিনয়ের ভাগ কোন জায়গায়, অভিনয়ের শ্রেষ্ঠত্ব কোন জায়গায়। তাই যে সেটা শিল্পী, সরি, যে সেটা নিয়ে যে যে কোনো একটা বিষয়ে শিল্পচর্চা করে সেই শুধু জানে এবং সেই বিষয়ে মতামত দিতে পারবে বা সাজেশন দিতে পারবে সেই ফিল্ডেরই কেউ, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, মানুষের জ্ঞান কার কতটা থাকতে পারে সেটা ধারণার বাইরে। মানে এক একটা মানুষের অনেকগুলো বিষয় সম্পর্কে যে ধারণা থাকে, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একজন মানুষ এতগুলো বিষয় সম্পর্কে এতটা জ্ঞান কিভাবে রাখেন। মানে দেখেছি এরকম যে তিনি একজন সামান্য চাকরিজীবী, কিন্তু তার নাচ সম্পর্কে যে ধারণা, তার গান সম্পর্কে যে ধারণা, সাহিত্য সম্পর্কে যে ধারণা, মানে অনবদ্য। তো তিনি নৃত্যশিল্পী না, তিনি সঙ্গীত শিল্পী না, তিনি সাহিত্য নিয়ে পড়েনও নি, কিন্তু তার জ্ঞান আছে। তো আমাদেরকে এটা ভাবলে চলবে না যে আমি আজকে বাচিক শিল্পী বলে আমি একমাত্র বাচিক শিল্পীর কাছ থেকে ক্রিটিসিজম নেব, অন্য কারো কাছ থেকে নেব না। এটা একটা খুবই বায়াসড ধারণা, যেটা ইমপ্রুভ করার ক্ষেত্রে বাধা হানে। তো ইমপ্রুভ করতে চাইলে এই ধরনের সীমাবদ্ধতা যেগুলো নিজের মধ্যে থাকে সেগুলোকে কাটিয়ে ফেললেই বোধহয় ভালো হয়। আবারও বলছি, এটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত। বাক স্বাধীনতা আর ব্যক্তিগত মতামত পোষণ করার অধিকার, মৌলিক অধিকার আমাদের এই দেশের সকল মানুষেরই আছে। তো সেইটা আমি করতে পারি। আবার এটাও ঠিক, যখন আমি কাউকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছি, সে সেটা নিল, মানে রিয়াক্ট করলো না। কেন আপনি আমাকে এটা বলবেন? আপনি এই বিষয়ে কী জানেন? আপনি কি এই ফিল্ডে আছেন? আপনি কি কখনো নাচ করেছেন? আপনি নাচ সম্পর্কে কী জানেন? আপনি কি গান করেছেন? আমি জানি, আমি এত বছর ধরে গান নিয়ে করেছি, আমি জানি। এই রিয়াক্ট করাটা ভুল। ধরুন সে রিয়াক্ট করলো না, কিন্তু তার মনে হলো যে আমাকে যে এই সাজেশনটা দিয়েছে সেটা তার ব্যক্তিগত মতামত, আমি রেসপেক্ট করি, কিন্তু আমার মনে হয় না এই সাজেশনটা আমার নেওয়ার দরকার। সেটারও সম্পূর্ণ স্বাধীনতা আছে। কেউ একটা কিছু বলে দিল, সাজেশন দিল, সেটা যে তাকে মেনে নিতেই হবে এমন কোনো মানে নেই। আমি জাস্ট বলছি সেটার যে রিয়াকশনটা সেটা যেন পোলাইটলি হয়, মানে সেটাতে আমরা রেসপেক্ট দেখাতে পারি, দুজনের তরফ থেকে যেন সেই রেসপেক্টটা থাকে যে আমার তোমার প্রতি, তোমার মতামতের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু ডিসিশন আমার নিজের। এবার সেটা আমার মনস্তাত্ত্বিক ভাবনার উপরে ডিপেন্ড করছে, আমি কতটা জানি তার উপর ডিপেন্ড করছে। আমি যদি নিজে জানি যে আমার এই জায়গায় খামতি আছে, আমি এর থেকে আমাকে অনেক খাটা উচিত এই বিষয়টা সম্পর্কে, আমি যেই জিনিসটা নিয়ে চর্চা করছি, যেই বিষয়টা আমার সাবজেক্ট, সেখানে আমার কোনো দখলই নেই, শুধুমাত্র নামকে বাস্তে আমি ওই বিষয়টা নিয়ে পড়ছি বলে বা ওই বিষয়টা আমি শিখেছি বলে আমি সেটাই সব জানি, আর সেই বিষয়টাকে ওইভাবে পার্টিকুলারলি শেখেনি বলে সে কিছু জানে না, এই ধারণাটা ভুল। আর এটাও মনে হয় যে আমরা সবাই তো ধরো একগুচ্ছ স্টুডেন্ট একটা সাবজেক্ট নিয়ে পড়ি, কিন্তু সেই সাবজেক্টটার যে গূঢ় অর্থ সেটা কতজন ধরতে পারি, এটা আমার প্রশ্ন। তাহলে সবাই যারা পড়লো তারা সবাই কি ওই বিষয়টায় দক্ষ হতে পারলো? এদিকে ধরুন যিনি ওটাকে অ্যাকাডেমিকলি পড়লেন না কিন্তু ওই বিষয়টার মর্মার্থ জানেন, তিনি কি যে পড়লো তার থেকে বেশি জ্ঞানী হলেন না? এটা আমার কিন্তু বরাবরের একটা কোয়েশ্চেন। মানে আমি দেখেছি কোনো একটা ফিল্ডে এভাবে ছোট করা হয় যে ও তো এ ব্যাপারে কী জানবে, ও তো এটা করেই নি, ওর কাছ থেকে কোনো কিছু জানার নেই, আমি এই বিষয়টাই পড়েছি, আমি সব জানি। মানে এরকম হয়েছে বেসিক। আমি বলছি না যে কেউ একটা সেই সাবজেক্টে পড়ছে বা সেই সাবজেক্ট নিয়ে চর্চা করেছে বলে তাকে একদম ভীষণ অ্যাডভান্স লেভেলে জানতে হবে, সব জানতে হবে, এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমি যদি বেসিক না জানি, বেসিক জিনিস যদি না জানি, আমার মনে হয় সেই জায়গাটায় তার আরও খাটা উচিত, এবং যদি মনে হয় যে আমি পারছি না সেটা থেকে সরে যাওয়া উচিত।
কারণ আমি একটা নামকে বাস্তে একটা পজিশন হোল্ড করছি, কিন্তু আমি সেটা সম্পর্কে কিছুই জানি না। এটা তো ঠিক না। অনেক কিছু না জানি, কিন্তু কিছু জানি, এই জিনিসটা থাকা উচিত। ধরুন আমি আজ ক্লাস 8-এ পড়ি, অথচ আমি ABCD জানি না। আমি বেসিক বানান বলতে পারছি না, বেসিক বানান আমি জানি না, বেসিক শব্দের মানে জানি না, মাতৃভাষা জানি না। এটা তো একেবারেই নিম্ন পর্যায়ে। তাহলে সেই জায়গায় এরকম অনেক অনেক মানুষ, তারা একটা পজিশন হোল্ড করছে, তারা অপরকে শেখাচ্ছে। কি শেখাচ্ছে তারা, আর বাচ্চারাই বা কি শিখছে? এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। যাকে তো এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সাহিত্যের ক্ষেত্রে কীভাবে একটা বড় ভূমিকা ফেলে আমি বলি। এটা আমার নিজের মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমি যদি আজকে সাহিত্য নিয়ে না পড়তাম, আমি তো পড়তাম না, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তা সত্ত্বেও আমি সাহিত্য চর্চা করতাম। তখন আমি যেভাবে একটা উপন্যাসকে দেখতাম বা পড়তাম, এখন যেভাবে পড়ি বা দেখি, সেই দুটো কোথায় আলাদা, কোথায় আলাদা হওয়া উচিত। কিন্তু উচিতের কথা আসছে, পড়লেই যে হবে সেটার কথা না। আপনি আপনার, তো এটাই ডিফারেন্স। এখন আমি একজন সমালোচক হয়ে পড়ি, মানে ভালো খারাপ, কোথায় একটু বেটার হতে পারতো, কোথায় খুব সুন্দর হয়েছে, কোন জায়গাটায় খামতি আছে, এগুলো দেখি। এবং বাক্য বিন্যাস, অন্যয়, সিনট্যাক্স যেটা আর কি, সেটা বাক্যের দৈর্ঘ্য, সেটা কতটা বড় না কতটা ছোট, আগের সঙ্গে এখন কি ডিফারেন্স রয়েছে, কোথায় কোথায় বিরাম চিহ্ন আছে, কি কি বিরাম চিহ্ন আছে, এই সমস্ত জিনিসগুলো আমার চোখে পড়ে। যদিও এটা আমার আগে আগে থেকেই আমার এগুলো পড়তো, হ্যাঁ, কিন্তু খুব যে সচেতনভাবে ফেলতাম, মানে ইচ্ছে করে এটা আমি দেখতাম সেটা নয়। এখন আমি যেমনটা মাথায় ব্রেনে এমনি থেকেই যায় যেটা আমাকে দেখতে হবে বা দেখি। তো এটা আমার যেহেতু ছোটোবেলার থেকে অভ্যেস বলে আমার কিছু এটাতে অসুবিধে হয় না। বা বানানের ক্ষেত্রে, বানান যেমন আমি আলাদা করে কখনো পড়িইনি, কোনো একটা শব্দ বললেই আমার সঙ্গে সঙ্গে সেটার বানানটা মাথায় চলে আসে যে এটাই এর বানান হওয়া উচিত বা হবে। সেটা কিভাবে এসেছে সেটা আমি জানি না অ্যাকচুয়ালি কীভাবে এসেছে, এটা আর কোনো উত্তর আমার কাছে নেই। কিন্তু যাদের ধরুন আসে না, এমন তো অনেকের আছে যাদের আসে না, তো সেটা আমার মনে হয় যে পড়লে বেশি আসতে পারে। মানে যত বেশি পড়বো তত বেশি বাক্যগুলোকে দেখবো, আসবে। যেমন আমরা ইংলিশ শেখার ক্ষেত্রে বা অন্য কোনো ভাষা শেখার ক্ষেত্রে শোনাটাকে খুব ইম্পর্টেন্স দিই, তো এই ক্ষেত্রে দেখাটা বোধহয় খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বুঝতে গেলে পড়া তো অবশ্যই দরকার, পড়ার বিকল্প কিছু নেই। তবে আমাদের কাছে যেহেতু ইন্টারনেটের অ্যাক্সেস আছে, তো আমরা সেখান থেকেও একটুখানি জানতে পারি। কিন্তু অথেন্টিক জিনিস জানতে গেলে আমার মনে হয়, এটাও বলছে আমার মনে হয়, এটা কিন্তু আমি জেনারেলাইজ করছি না, এটাই ঠিক, এটাই একমাত্র। একমাত্র বলে কিছু হয় না, হ্যাঁ, সবার নিজস্ব কিছু মতামত থাকে। সেই মতামতটা চর্চার ফলে আরও দৃঢ় হয়ে উঠতে পারে, কিন্তু ব্যক্তিগত যে একটা মতামত থাকে না, সেটা কিন্তু মেন কঙ্কাল, আমাদের মেন কাঠামো। ওইখানে কখনো পরিবর্তন আসবে না। মানে আমার যে একটা স্বাধীন মনোভাব, স্বাধীন চিন্তাধারা, সেটা আমার কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, এবার সময়ের সঙ্গে সেটা দৃঢ় হতে পারে বা আরও ভেঙে যেতে পারে, দুটোই হতে পারে। আমি কিভাবে এগোচ্ছি লাইফে সেটাই ডিপেন্ড করে, কিন্তু এই যে মেন কঙ্কালটা সেটা একই থাকবে। এই যেমন ধরুন একটা মানুষ কখনো রোগা হয়, কখনো পাতলা হয়, তার চেঞ্জেস আসে, অনেক হরমোনাল চেঞ্জেস আসে। আবার মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় কিছু চেঞ্জেস আছে, কিন্তু মেন যে মূল কাঠামোটা না, সেটা দেখবেন একই থাকে। তো আমার চিন্তাধারাও মনে হয় যেন এরকমই। আমি জানি না এই কথাগুলো আমার মুখ দিয়ে কীভাবে বেরোচ্ছে, মানে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, পরে আর এই কথাগুলো এক্স্যাক্ট আমি বলতে পারবো না। এর জন্য আমি পরীক্ষার খাতায় লেখার আগে না সেই জিনিসটা সম্পর্কে আমি কখনোই খাতায় প্র্যাকটিস করি না। মানে আলাদা করে সেই কোয়েশ্চেনটা, একটা কিছু কোয়েশ্চেন ভাবছি যে এই কোয়েশ্চেনটা হয়তো আসতে পারে পরীক্ষায়, কিন্তু সেটা লিখে লিখে প্র্যাকটিস করি, একদমই করি না। কারণ প্রথমবারে আমার যেই ভাবনাটা আমার মাথায় আসে, সেটা আমার সেকেন্ড টাইমে খারাপ হয়, মানে ওই রকম আর আসে না যতটা প্রথমবারে সুন্দর হয়। তো কালকে রাত্রেও আমার যতটা সুন্দরভাবে ভাবনাটা আসছিল, আমার মনে হয় না আজকে ততটা আসছে, ততটা আমি বলতে পারছি যে আমার কি মনে হয়। হ্যাঁ, তো এটাই হলো বিষয়। আর আজকের কিন্তু পুরো বিষয়টাই ছিল আমার মতামতের উপরে। আমি নিজেকে একটু এক্সপ্লোর করছি নতুনভাবে, যার জন্য এই চ্যানেলটা খোলা।
যদিও ওই চ্যানেলে কোনো গ্রো নেই, সেটা আলাদা কথা, কিন্তু আমি তো নিজের কাজ করবই। আমি সব কিছু থেকে একটুখানি ছুটি নিয়ে অন্যভাবে নিজেকে এক্সপ্লোর করছি, যে আমি তো প্রচুর ভাবি, মানে এটা একদিকে খারাপ দিক যেমন আছে, সেটা যে স্ট্রেস পড়ে, একটা ভালো দিক হচ্ছে অনেক নতুন নতুন কিছু আমার ভালো শব্দ, ভালো ভাবনা মাথায় আসে। তো এইটা হচ্ছে তার ভালো ফল, যে ভালো ভাবনা মাথায় আসে। সেই অনুযায়ী আমি ভেবেছি যে ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলবো, মানে অনর্গল কথা বলে যাব, যেটা আমি আগে করিনি কখনো। এটা একটু টাফ আছে, টাফ তো আছে, মানে পরপর পরপর কথা মাথায় আসা এবং সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করা এখন দেখছি টাফ। আগে আমি কি করেছি, একটা কোনো আবৃত্তি পরিবেশন করেছি, বা কোনো নাচ পরিবেশন করেছি, বা গান করার চেষ্টা করেছি, এসরাজ বাজানোর চেষ্টা করেছি, সেটা একটা আলাদা জিনিস। পার্টিকুলার ওই জিনিসটাই আমি করেছি, সেটা আমার আগে থেকে ভাবা আছে বা প্র্যাকটিস করা আছে, বা প্র্যাকটিস করা নেই, ক্যামেরার সামনেই করছি, সেটা অন্য জিনিস, দুটো তিনটে টেক নিচ্ছি। কিন্তু এটা একটু অন্য ধরনের জিনিস। তো আমার মনে হলো এই নিজের এই দিকটাকে একটু এক্সপ্লোর করি, যে আমার ভাবনা চিন্তাকে আমি প্রেজেন্ট করতে পারছি কিনা ঠিকভাবে, এবং মানুষ সেটাকে কীভাবে দেখছে, এটাই আর কি বিষয়। আর একটা খুব ভালো ইনসিডেন্ট বলি, সেটা হচ্ছে যে আমি একটা সেমিনারে গিয়েছিলাম, সেটা ছিল নৃত্য সম্পর্কিত। সেখানে আমি নিজে একটা পেপার প্রেজেন্টও করেছি। তো নৃত্য সম্পর্কে আমার নিজস্ব একটা ভাবনা আছে। ছোটোবেলায় তো ওইভাবে ভাবনাটাকে একটা রূপ দিতে পারিনি, কিন্তু ভাবনাটা আমার মধ্যে ছিল। এবার আমি জিনিসটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, ভালো লাগে, আমার নিজস্ব একটা ফর্ম বেরিয়ে আসে। সবারই তাই হয়, যারা কোনো একটা আর্ট ফর্মকে নিয়ে কিছু করার চেষ্টা করে। তো আমার নিজস্ব যেটা বেরিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে, কোনো একটা গান শুনে বা কোনো একটা ডায়লগ শুনে যে মুখের এক্সপ্রেশনটা বেরিয়ে আসে বা যেটাই হয়, সেইটা হচ্ছে অরিজিনাল র ভার্সন। সেটা শেখার মাধ্যমে আরও দৃঢ় হতে পারে, আরও মজবুত হতে পারে, আরও কিছু সংযোজন হতে পারে, কিন্তু এই যে মূল ভাবটা আমার, সেটা কিন্তু আমারই থাকবে। মানে এটা দেখে বোঝা যাবে যে এটা সৌমির নাচ বা অমুকের নাচ, এটা তো বোঝা যায়। তো এই বিষয়টা নিয়ে আমি লিখেছিলাম, এবং মোটামুটি একটু পড়াশুনো করেছি, একটু রিসার্চ করেছি, সেই সম্বন্ধীয় একটা লিখে করেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম আমার ভাবনাটাই সঠিক। যতজন ছিল তারা কেউই কিন্তু নৃত্যশিল্পী না, বা নৃত্য নিয়ে খুব প্রত্যক্ষভাবে চর্চা করে এমন নয়। সবাই দেখলাম যে এমন মানুষ, তাদের ইন্টারেস্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা অনেক বেশি জানেন, মানে অনেক বেশি জানেন। হয়তো এমন এমন অনেক নৃত্যশিল্পী আছে, ধরো কোনো একটা কিছু করছে, সেটার পিছনের ভাবনাটা কি সেটা জানলে জিজ্ঞেস করলে বলতে পারবে না, অথচ খুব সুন্দর নাচ করছে। মানে দুটোরই ইম্পর্টেন্স আছে, আমি যেটা বলতে চাইছি। করছি না, কাউকে ছোট না করে সেটার সমালোচনা করাই হলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এটার উদ্দেশ্য একমাত্র সমাজকে এবং মানুষকে ইমপ্রুভ করা, শেখার যে পরিবেশটা সেটাকে অনেক গঠনমূলকভাবে তৈরি করা। কনস্ট্রাকটিভ, গঠনমূলক, ক্রিটিসিজম সমালোচনা, গঠনমূলক সমালোচনা, যাতে দেওয়া নেওয়ার পরিবেশটাও খুব সুন্দর হয়। তোমার কাছে আমি কিছু শিখলাম, আমার কাছে তুমি কিছু শিখলে, এই যে বিষয়টা, এবং এটাকে খুব সাবলীলভাবে দেখা, গায়ে না লাগানো, ইগোতে না নেওয়া, যেটা আমার মনে হয় এখানে একটু বেশি, বাইরের দেশে এই জিনিসটা অতটা নেই। আবারও বলছি, এটা কিন্তু আমার মনে হয়। আমি অবশ্যই ভুল হতে পারি, আপনাদের নিজস্ব মতামত থাকতে পারে, সেটাও আমি জানতে পারলে ভালো লাগবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই সেমিনারে গিয়ে এরকম বেশ বেশ ভালো লাগলো বিষয়টা, যে আমি ওটাই ভাবতাম, এটাই তো হতে পারে। আর যারা ধরুন প্রাতিষ্ঠানিকভাবে কিছু শেখার সুযোগ পায়নি, তারা সেই জিনিসটার প্রতি আকৃষ্ট বা করতে চায় বা ভালো করে অ্যাকচুয়ালি, যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে। তো সে শেখেনি বলে তাকে একটা সবসময় নিচের পর্যায়ে রাখা, আর সে শিখেছে, মানে এই নামটা আছে যে শিখেছে, আদেও কতটা শিখেছে সেটা পরের কথা। অনেকে তো এমনও হয়, আমরা তো স্কুল কলেজে দেখতে পাই যে ভালোভাবে সেটা বুঝতে পারা হয়তো 2 থেকে 3 জন, কিন্তু সবাই তো তার নামের পাশে এটা যায় যে এটা এই বিষয়ে গ্র্যাজুয়েট, এই বিষয়ে মাস্টার্স, অথচ বেসিক জানে না। এরকম তো অনেক আমরা দেখেছি, তাই না? এটা তো মানে আমাদের কাছে কিছু নতুন না। তাদেরকেও সেই জায়গাটা দেওয়া, এবং তাদের কাছ থেকেও কিছু একটা অন্যান্য শেখার যায়, এই বিষয়টাকে আমার মনে হয় আরও সাবলীল করা দরকার।
এইখানে আমরা ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাই, এই যে এইভাবে ছোট করে দেওয়া প্রথমেই। তো এটাই হলো ব্যাপার। আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকা উচিত, ভালো ক্রিটিক হওয়া উচিত এবং ভালো ক্রিটিসিজম নেওয়া উচিত আমার মতে। আর তো এই হলো বিষয়ে, যেমন ধরুন কেউ একটা কিছু লিখছে, তার লেখার পুরো প্রচেষ্টাটাকে একবারে ব্যর্থ না করে দিয়ে, একবারে তার মনোবল না ভেঙে দিয়ে, তার যেখানটায় আপনার মনে হচ্ছে যে এখানটা একটু বেটার হতে পারতো, যে দেখ এখানটায় মনে হয় বানানগুলোর উপর একটু নজর দিলে মনে হয় ভালো হবে, বাক্যগুলোর যে সংযোজন সেটা একটু ঠিক করলে ভালো হবে, বা ভাবটা ঠিক এসেছে, সমাপ্তিটা ঠিক হয়নি, এটা একটু দেখা যেতে পারে। এটা এভাবে বললে মনে হয় জিনিসগুলো ভালো হয়। এতে সম্পর্ক না নষ্ট করে কোনো একটা জিনিস তাকে শেখানো, অ্যাকচুয়ালি এখানে উপকার কিন্তু যাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা হয় তারই, সে একটা নতুন কিছু শিখতে পারলো। এবার অনেক ক্ষেত্রে হয় যে ওই যে বললাম, আমাদের এখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা এখনও সেভাবে মানুষ সহজভাবে নেয় না, ইগোতে নিয়ে নেয়। ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম একদমই করা উচিত না, এবং এটা খুবই বাজে জিনিস। ক্লাসে একটা স্টুডেন্টকে দাঁড় করিয়ে 50 জন স্টুডেন্টের সামনে তাকে অপদস্থ করা, এগুলোকে তো হিউমিলিয়েশন বলে, এগুলো তো অ্যাবিউজ করে, এটা আমরা সবাই জানি। তো আশা করি আমি ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। আর একটু আমরা সহজ হই না, আমরা সবাই সবার থেকে শিখি। অনেক বছর আগে তোমরা ছোটোবেলায় পড়েছি সুনির্মল বসুর সবার আমি ছাত্র। সবার ছাত্র হতে তো দোষ নেই, সবার ছাত্র হলাম, কিন্তু সিদ্ধান্ত আমার নিজের তো থাকছে, সিদ্ধান্তটা তো আমাকে দিয়ে কেউ নিয়ে নিতে পারছে না। কিন্তু এই জায়গাটায় যদি আমি একটু রেসপেক্টফুলি থাকতে পারি বা রেসপেক্ট দেখাতে পারি, সেটাই বোধ হয় ভালো হয়। আর নতুন কিছু শিখলাম, নতুন কিছু শেখালাম, আর তার সঙ্গে সঙ্গে বেসিক জায়গাগুলোকে মজবুত করে নিলাম, যেটা আমাদের ভিত। ছোটোবেলার নামতা বলো, এবিসিডি বলো, অ আ ক খ বলো, এগুলো যেমন আমাদের ভিত, এগুলো যেমন আমাদের ভুল হয় না এখন অবধি, সেরকম আমরা যেটা নিয়ে চর্চা করছি বা যে যেটাকে নিয়ে প্রফেশন করছি বা যেটা কাউকে শেখাচ্ছি, সেই জায়গাটা যেন অ্যাকিউরেট শিখতে পারি। আরও একটা পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে আমি অনেককে দেখেছি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তাকে করা হচ্ছে, অনেক জায়গায় দেখেছি, ইউনিভার্সিটিতে বা কোনো একটা আড্ডায়, কোনো আলোচনায়, সে শুধু সেটাকে নিচ্ছে কি এটা তর্ক, এটা তো আমাকে জিততে হবে। তার জন্য যেহেতু আমাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, যেটা খুবই ভালো আমার মতে, কারণ অনেক কাঠখড় পোড়াতে হতো একটা সামান্য ইনফরমেশনের জন্য, সেটা আমরা এখন খুবই সহজে পাই, যার জন্য আমাদের জ্ঞানের পরিসর বাড়তে পারে। কিন্তু সেটা না করে দেখেছি সে তর্কে ভাবছে সেটাকে তর্ক, এটাকে মানে জিততে হবে, সেই জন্য ওখান থেকে একটা কিছু তাড়াতাড়ি করে বার করে নিয়ে একটা কপি পেস্ট করে দিল, মানে সেইটা একদম উক্তিটাও পুরো বলে দিল। আদতেও সেই বিষয়টার ইতিহাস প্রেক্ষাপট কিচ্ছু জানা নেই, ওই জাস্ট একটা ইনফরমেশন নিয়ে বলে দিল। সেখানে তো অথেন্টিসিটি অনেক সময় থাকে না, এবং তর্ক করার আগে তো সেই জিনিসটা আমার দখল থাকতে হবে, সেটা অনেকে করেন না, ওইটা একটা দেখে বলে দেন বা ওটা থেকে একদম কপি পেস্ট করে এই ইন্টারনেটেও, সরি সোশ্যাল মিডিয়াতেও কমেন্ট সেকশনে বা এমনি পার্সোনালি কারোর সঙ্গে কথাতে, এটা যে বোঝা যায়, যার বোঝার মতন বুদ্ধি আছে সে যে বুঝতে পারে এটা কোথাও থেকে নিয়ে লেখা, সেটা হয়তো তারা বুঝতে পারেন না। যাই হোক, সেটাও তাদের একটা ভাবধারণা। এবার মনে হয় যে এটা না করাই উচিত। ওই যে বললাম যে রেসপেক্টটা দেখানো, বা দেখানো না, রেসপেক্টে সত্যি সত্যিই থাকা কোনো বিষয় এই ধরনের, আমার তো বেশ ভালো লাগে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে, সেটা অ্যাবিউজের পর্যায়ে না গেলে, হিউমিলিয়েশনও না গেলে আমার বেশ ভালো লাগে, আমি বেশ এনজয় করি, আমার খুব ভালোই লাগে। আমি বুঝতেও পারি এটা আমার একটা মানে জন্মগত ক্ষমতা, যে তার উদ্দেশ্যটা কী সেটা বুঝতে পারি, যে হিউমিলিয়েট করা নাকি অ্যাকচুয়ালি সে এটা আমাকে শেখাচ্ছে বা সাজেশন দিচ্ছে। এরকম অনেক ভালো ভালো সাজেশন আমি পেয়েছি, আর সেটা আমার খুবই ভালো লাগে। যেমন এখনও আমি চাইছি একটা সাজেশন বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যে এই ধরনের ভিডিওগুলো আমার কোথায় ভুল হচ্ছে, আমি তো বুঝতে পারছি প্রচুর ভুল হচ্ছে, প্রচুর খামতি আছে, সেগুলো আমি কিভাবে ঠিক করতে পারি বলে তোমাদের মনে হয়, আর কী ধরনের ভিডিও আনলে ভালো হয়, বা অন্য কোনো দিকে কি আমার নিজেকে এক্সপ্লোর করা উচিত, সেই সমস্তগুলো বললে আমার তো বেশ ভালো লাগবে। আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম খুব পছন্দ করি, আমার ফেভারিট একটা জনর, এই আর কি। তো এটাই, আমরা একটু বেসিক শিখি, বেসিক জানি, আলোচনা করি, সমালোচনা করি, ভালো সমালোচনা করি, যেমন রিয়েলিটি শোতে হয়, দেখো না
যে কোনো একটা পারফরমেন্সের উপর ডিফারেন্ট মতামত থাকে, কত ভালোভাবে তারা বোঝান পোলাইটলি। এটাই তো ভালো। আমি খুব কম দেখেছি রিয়েলিটি শোতে খুব বাজেভাবে কাউকে বলা হচ্ছে, সেটাও হয়, সেটা হয় না বলছি না। আবার অনেক আছে যাদেরকে তুমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছো তার ভালোর জন্য, তোমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই, তুমি জাস্ট ওই বিষয়টা জানো, সে সেটা জানে না, তুমি দেখতে পাচ্ছ, তো সেটাকে জাস্ট তাকে বলা অ্যাজ আ ওয়েল উইশার, সে সেটা নিতে পারছে না, তো তখন মনে হয় যে না বাবা, যে উপকার কারো করতে যাওয়া উচিত না। কিন্তু এটা করে যেতে হবে আমাদেরকে, কারণ চেষ্টাটা কারো দিক থেকেই আগে রাখতে হয়। সব জায়গা থেকে ভালো ফিডব্যাক পাবে না। তুমি একটা, যেই প্রথমেই বললাম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কি, সেটা বলার সময় যখন বললাম যে এটা একটা হেল্পফুল ফিডব্যাক, তুমি একটা কাউকে হেল্পফুল ফিডব্যাক দিচ্ছ, সে সেটাকে নিচ্ছে খুবই বাজেভাবে, হেল্পফুলভাবে একদমই নিচ্ছে না, সেখানে জিনিসটা বাজে হয়ে যায়। অনেক রেস্টুরেন্টে যখন তুমি প্রথমবার ভিজিট করো, তোমাকে বলেন যে গুগল এতে লিখে দিও কীভাবে আমরা আরও ইমপ্রুভ করতে পারি, এই জিনিসটা সবসময় থাকা উচিত। আর একটা কথা সবাইকে বলবো, দর্শক বা শ্রোতাকে একদমই বোকা ভাবার কোনো কারণ নেই। তারা কিছু বুঝবে না, সেই জিনিসটা সম্পর্কে পড়েনি বা জানেনি বলে তারা সব থেকে বেশি ভালো বোঝে। ঠিক যেভাবে ডিরেক্টররা সব থেকে বেশি ভালো বোঝে কোথায় নাচে ভুল হচ্ছে, কোথায় গানে ভুল হচ্ছে, বা তার কি চায়, সে সেই শিল্পীটার কাছ থেকে কী চায়, তেমনই দর্শক বা শ্রোতা আমার থেকে কী চায়, এটা আমার বোঝা উচিত, এবং সেটা দিতে আমি আদৌ সক্ষম কিনা, বা তাদের চাওয়াটা কি ঠিক কিনা, এইগুলো নিজেকে পর্যালোচনা করা উচিত। আর লাস্টে একটাই কথা বলবো, পাগলরাই ভালো থাকে, তারা এত কিছু ভাবে না, ভাবলেই ভাবতে হবে। এবার আপনারা ভাবুন যে আপনারা ভাববেন কি ভাববেন না, আমি তো প্রচুর ভাবি আর আমার ভালোও লাগে। আজকে ভালো লাগছে যে সেই ভাবনাটাকে আমি বলতে পারলাম, মানে এত কিছু চলে মাথার মধ্যে, এত কনস্ট্রাকটিভ জিনিস চলে, ক্রিয়েটিভ জিনিস চলে, যেগুলোকে আমি এক্সিকিউট করতে পারি না, কারণ টিমের অভাব, ক্যামেরার অভাব, মানুষের অভাব, আর নিজের প্রতি একটু কনফিডেন্সের অভাব, বেশি না কিন্তু একটু। তো সেই সব কিছুকে বাদ দিয়ে আজকে একটা নতুন জিনিস করলাম। তো ভালো খারাপ আমি দুটোর জন্যই সবসময় প্রচণ্ড ফ্লেক্সিবল। আমি মানুষের ক্ষেত্রেও ভীষণ ফ্লেক্সিবল। আমাকে যদি কেউ একটা ইঙ্গিতও দিয়ে দেয় আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, এটাই হচ্ছে আমার সমস্যা। আমি কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি, আদারওয়াইজ আমি কথাই বলি না, বাট তো আমি এতটাই ফ্লেক্সিবল, আমি যদি বুঝতে পারি, আমাকে যদি একটা ইঙ্গিত দেয় যে আমার কোনো কিছুতে খারাপ লাগছে, লাগতেই পারে, এটা খুব নর্মাল, আমাকে সবারই ভালো লাগবে না, ঠিক যেভাবে আমার সবাইকে ভালো লাগে না, কিন্তু তার মানে এই না আমি তাকে ছোটো করে দেবো আমার ভালো লাগছে না বলে। একটা আর্টিস্টের পারফরমেন্স সবার কি ভালো লাগে? আমার যাকে সবচেয়ে ভালো লাগে তাকে হয়তো কারোর মানে তার পছন্দের লিস্টের তালিকায় একদম নিচে রাখবে, তাকেই আমি আমার পছন্দের তালিকার লিস্টের প্রথমে রাখবো। এইটা তো হয় ভাই, এটা তো খুব নর্মাল। এত বয়স আমার যদিও বেশি না, কিন্তু এইটুকু আমি বুঝতে পেরেছি, এইটুকু খুব নর্মাল। এইটুকু যদি মাথায় থাকে না, খুব ফ্লেক্সিবল হওয়া যায়। কিন্তু আমি যে সমস্ত নিয়ে মাথা চিন্তা করি সেগুলো অনেক বড় বড় বিষয়, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমার খুব একটা কিছু জায়গায় আসে না। তো আমি এতটাই, যেটা বলছিলাম, এতটাই ফ্লেক্সিবল, যদি আমাকে কেউ একটা ইঙ্গিতও দিয়ে দেয় না, আমি ভুলে যাব ভাই ও কে ছিল, আমি জন্মান্তরের জন্য ভুলে যাবো ওর সঙ্গে আমার কীরকম ইকুয়েশন ছিল কি না। মানে আমি তার হ্যাপিনেস, তার পিসটাকে খুব রেসপেক্ট করি। ভাই তুই ভালো থাক, আর আমিও ঠিক এভাবেই ভালো থাকি। ভালো থাকা না খুব ইজি অ্যাকচুয়ালি, মানে এটা যদি অপশন হিসেবে ভাবো তাহলে কঠিন, কিন্তু এটাই যদি আমার কাছে একমাত্র চয়েস ভাবো তাহলে কিন্তু এটা খুব ইজি। হ্যাঁ, তার মানে কি দুঃখ হবে না? দুঃখ হবে, দুঃখটা খুব সত্য লাইফে, দুঃখ তো থাকবেই। তুমি তো মেশিন না, তুমি তো মানুষ, তোমার তো দুঃখ থাকবে। সেই দুঃখটাকেও যাপন করা, দুঃখটাকে লুকানো না, যে আমার দুঃখ হচ্ছে, আমার কান্না পাচ্ছে, আমি লুকিয়ে নিলাম, না না আমার কান্না পাইনি, আমার দুঃখ পাইনি, দুঃখটা থেকে পালিয়ে যাওয়া ভুল। দুঃখটাকে অ্যাকসেপ্ট করো, ওটাতে বাঁচো। যতক্ষণ তোমার দুঃখটা হচ্ছে সেটাকে দুঃখই হিসেবে নাও, জোর করে খুশি থাকতে হবে এই ব্যাপারটা রেখো না। তো এইগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু থিওরি, নিজের বানানো কিছু, কারোর সঙ্গে মিলতেও পারে। তো এই ভাবনাগুলো জানতে পারলে খুশি হব, কার সঙ্গে কতটা মিলছে বা মিলছে না। এরকম আরও অনেক অনেক ভাবনা আসে। আমি তো কথা বলতে বসলে আরও আমি অনেক কথা বলে ফেলবো এখনও। এইগুলোই হচ্ছে ব্যাপার। তো এরকম ফ্লেক্সিবল হও, চাপ নেই বস। টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর আমাকে প্লিজ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, না করলে আমি রেগে যাই, প্লিজ করো।